তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল খুলেছেন, যার নাম জনতা উন্নয়ন পার্টি, এবং ইতিমধ্যে 10টি আসনে প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, প্রথমে যে প্রশ্নটা রাখবো, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রথমে আমরা দেখলাম যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন এবং তারপরে নতুন দল জনতা উন্নয়ন পার্টি। কি বলবেন, এটা কি এই যে বলা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে নিয়ে দল, শুধুমাত্র আবারও সেই ধর্মের রাজনীতিতে সুরসুরি দেওয়ার জন্যই কি? তো হুমায়ুন কবির দল করছেন, উনি বলে দল করছেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে টার্গেট করে দল করছেন। আসলে এটা 2021-এর একটা পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয়। 2021-এ বিজেপি মিমকেই দায়িত্ব দিয়েছিল, মিম এবং আইএসএফ, মানে উত্তরবঙ্গ এবং মালদায় মুর্শিদাবাদে মিম কাজ করবে আর দক্ষিণবঙ্গে আইএসএফ কাজ করবে। তো কার্যত সেই রাজনীতি মুখ থুবড়ে পড়েছে। বাংলার মানুষ বাইরের নেতাদের বিশ্বাস করেনি, তারা বাংলার নিজের ঘরের মেয়ে মমতাদির উপরেই আস্থা ভরসা রেখেছিলেন। যখন সেই মডেলে কাজ হলো না, তখন নতুন মডেল আনতে হলো, বাংলার মধ্যে থেকেই কোনো সংখ্যালঘু মুখ তুলতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যেই মুখকে তারা বাঁচলেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে মুখকে বাঁচলেন, সেই মুখের গায়ে, সেই মুখের জামায় এত দাগ লেগে রয়েছে, সেই দাগ মোছা খুব মুশকিল। হুমায়ুন কবির অর্থাৎ সেই মুখ, তিনি প্রথমেই হুঙ্কার দিলেন বাবরি মসজিদের শিলান্যাস করবেন। এই অবধি ঠিক ছিল যে মসজিদের শিলান্যাস কেউ করতেই পারেন, কারোর ইচ্ছে হলো যে নামাজি মানুষ রয়েছেন, তারা নামাজ আদা করবেন, কোথায় করবেন, একটা মসজিদ বানাবেন, ভালো কথা। কিন্তু বাবরি মসজিদ কেন? বাবরি মসজিদ এখানে বুঝতে হবে। বাবরি মসজিদ সংখ্যালঘু মানুষের সেন্টিমেন্ট, আবেগ, শ্রদ্ধার জায়গা। আর 10টা মসজিদের সাথে বাবরি মসজিদের কখনোই তুলনা হয় না। তা সত্ত্বেও বাবরির আবেগকে উস্কে দিয়ে যে সংখ্যালঘু ভোট ব্যাংককে ধরবার প্রয়াস উনি করলেন, এবং সেটা উনি পরবর্তীকালে টেলিভিশন চ্যানেলের এক সঞ্চালক, আমি নাম করেই বলছি আপনাদের, এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে, তার সাথে প্রশ্নের উত্তরে সুমন দে যখন তাকে প্রশ্ন করেন যে আপনার তাহলে বাবরি মসজিদটা উদ্দেশ্য নয়, উনি ওখানে মানে বক্তৃতা দিতে গিয়ে, ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে তৃণমূলকে টাইট দেওয়া আমার উদ্দেশ্য, কারণ তৃণমূল ওর ব্লকের সভাপতিদের চেঞ্জ করেনি, জেলায় অপূর্ব সরকারকে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, অনেক নিজের ব্যক্তিগত ক্ষোভের কথা। সেই প্রশ্নের উত্তরে যখন সুমন দে সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেন যে তাহলে তো আপনার আসল উদ্দেশ্য বাবরি মসজিদ করা নয়, তৃণমূলকে টাইট দেওয়া, তখন উনি অন ক্যামেরা স্বীকার করেন যে হ্যাঁ, আমার উদ্দেশ্য আসলে তৃণমূলকে টাইট দেওয়া। আমাদের আপত্তির জায়গাটা ঠিক এই জায়গাতে যে আপনি তৃণমূলকে রাজনৈতিকভাবে মনে করতেই পারেন আপনার প্রতিপক্ষ, গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে সেই অধিকার দেশের সংবিধান আপনাকে দিয়েছে, কিন্তু তৃণমূলকে টাইট করতে গিয়ে আপনাকে বাবরি মসজিদকে হাতিয়ার করতে হলো কেন? সংখ্যালঘু মানুষের আস্থা, আবেগের জায়গা হলো বাবরি মসজিদ। আজকে যেখানে সেখানে খুশি বাবরি মসজিদ বানালেই তো হয় না। আমি যদি বলি আজকে আমি আমার বাড়িতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ বানাবো, তাহলে তো সেটা হবে না। স্থান মাহাত্ম্য, তার ঐতিহাসিক গুরুত্ব, তার সাথে জড়িয়ে থাকা আবেগ, সমস্ত কিছু মিলে একটা জায়গায় ধর্মীয় স্থান, সেটার একটা ব্যুৎপত্তি তৈরি হয়। আরো ইন্টারেস্টিংলি যে হুমায়ুন তৈরি করছেন বাবরি মসজিদ। কোন হুমায়ুন? 2019 সাল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম এই হুমায়ুন কবির, যেই হুমায়ুন কবির 2019 সালে নরেন্দ্র মোদীর সেবক হতে চেয়ে মুর্শিদাবাদের মানুষের কাছে ভোট ভিক্ষা করেছিলেন। সেই নরেন্দ্র মোদীর সেবকরা কর সেবার মাধ্যমে বাবরি মসজিদকে টুকরো টুকরো করে দিয়েছিল এবং স্লোগান দিয়েছিল এক ধাক্কা और दो বাবরি মসজিদ তোড় দো। তো স্বাভাবিকভাবেই যারা বাবরি ধ্বংস করেছে, হুমায়ুন কবিরের ইতিহাস বলছে তিনি সেই বাবরি ধ্বংসের খলনায়কদের, তাদেরকে ভোটে জেতানোর জন্য শুধু নয়, তাদের হয়ে নির্বাচনে পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপর কোন সংখ্যালঘু মানুষ হুমায়ুন কবিরের কাছে সংখ্যালঘুর আত্মা, সংখ্যালঘুর অস্তিত্ব নিরাপদ বলে মনে করবেন? এটা হুমায়ুন কবির মনে করেন? বাংলার সংখ্যালঘুরা কি বোকা?
যে হুমায়ুন কবির আজকে বলছেন এক কথা, কালকে বলছেন আরেক কথা, পরশু আরেক কথা বলবেন, আর বাংলার সব সংখ্যালঘু মানুষ ওনার এই দাবিকে মান্যতা দেবে? কিন্তু এই যে বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্য সাধারণ মানুষের কাছে বলছেন, এই তৃণমূল কংগ্রেস থেকেই তো তিনি ভরতপুরের বিধায়ক হয়েছিলেন। এখন বলছেন যে তিনি থাকলে, বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিরো করে ছাড়বেন, তৃণমূল কংগ্রেসকে জিরো করে দেবেন। দেখুন, ওনার যদি এত শক্তি রাজনৈতিক ভাবে থাকতো, মানে বাংলার মানুষ যদি ওনাকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, তাহলে তো 2012 সালে উনি যখন কংগ্রেস ছেড়ে এসেছিলেন, এই মমতাদি তো ওনাকে মন্ত্রী পর্যন্ত করেছিলেন। তাহলে মন্ত্রী হওয়ার পরে উনি উপনির্বাচনও জিততে পারেননি কেন? কারণ ওনার জনভিত্তি ছিল না। তারপরে 2019 সালে যখন আবার তৃণমূল ছাড়লেন, তখন বিজেপির টিকিট নিয়ে দাঁড়ালেন, তখনও কেন জিততে পারেননি? কারণ ওনার জনভিত্তি ছিল না। 2019 সালে কিন্তু বিজেপির পক্ষে সুনামি হয়েছিল কার্যত। এ রাজ্যের বুকেও রেকর্ড 18টা আসন বিজেপি পেয়েছিল 2019 সালে। হুমায়ুন কবির কিন্তু জেতেননি। ওনার যদি নিজের এত ক্যারিশমাই থাকতো, 2019-এ যখন বিজেপির পক্ষে কার্যত ওই ম্যান্ডেট, তাতেও তিনি গোহারা হেরেছেন। স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের জনভিত্তি, হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা নিয়ে সেদিনই প্রশ্ন উঠেছিল। আর আজকে তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে হুমায়ুন চিরকালই বিজেপির হয়ে দালালি করতেই কাজগুলো করতেন। আজকেও তিনি এই কাজ করছেন, কিন্তু আজকের কাজগুলো দিনের আলোর মতো এক্সপোজড হয়ে যাচ্ছে। এবং যখন বলা হচ্ছে যে সংখ্যালঘুদের একটা দল, সেখানে তিনি আজকে মঞ্চে মনীষা পান্ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলেন যে মুর্শিদাবাদের প্রার্থী হিসেবে মনীষা পান্ডে লড়বেন, যিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। দেখুন, আমি আবারও বলছি, আমাদের সংবিধান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মতুয়া, হরিজন, তপশিলি, জাতি, উপজাতি, হিন্দু, মুসলমানে ভেদাভেদ করে না। সংবিধান সকলের জন্য সমান। উনি চাইছেন এই ভেদাভেদটাকে জিয়ে রাখতে, কারণ ভেদাভেদের রাজনীতি জিয়ে থাকলে সুবিধা হয় একটাই রাজনৈতিক দলের, তার নাম ভারতীয় জনতা পার্টি। হুমায়ুন কবিরের এই উদ্দেশ্য কিন্তু তাই সফল হবে না। বাংলার মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। মানে হুমায়ুন কবিরের পিছনে কি তাহলে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির হাত রয়েছে? হুমায়ুন কবিরকে পেছন থেকে কারা খেলাচ্ছে এটা বোঝার জন্য আপনার কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হবে না। শুভেন্দু অধিকারী কদিন আগে স্টেটমেন্টটা মনে করুন, যে ভবানীপুরে আমরা বুঝে নেব, আর যদি মেটিয়া বুঝ হয় তাহলে আমি নওশাদ ভাইকে বলবো, মিমকে বলবো যে তারা যেন বিষয়টাকে টেক কেয়ার করেন। তার মানে সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে মিম বা নওশাদ ভাই, আবার এই হুমায়ুন কবির উদ্বাহু হয়ে আহ্বান জানাচ্ছেন নওশাদ সিদ্দিকীকে। তাহলে অঙ্কটা বুঝে দেখুন, অঙ্ক তো কঠিন নয়, অঙ্কটা সহজ পাটিগণিতের অঙ্ক। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মুসলিমদেরকে তিনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিভ্রান্ত হবেন না। একেবারে স্টেজে দাঁড়িয়ে তিনি বললেন যে যখন কোনো মুসলমান বা সংখ্যালঘুদের প্রোগ্রামে গিয়ে হিজাব পরে বক্তৃতা রাখলেই সংখ্যালঘুদের উন্নয়ন হয় না, এভাবে একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন। এর আগে বাংলার সংখ্যালঘু পরিবারের মেয়েদের পড়াশুনো করবার জন্য কেউ 10 নয়া পয়সা দিয়েও কোনো সরকার সাহায্য করেনি। করলো কে? মমতা ব্যানার্জির সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। মাথায় রাখবেন, একটা হিন্দু ঘরের মেয়েও যেরকম কন্যাশ্রী পায়, মুসলমান ঘরের মেয়েও কন্যাশ্রী পায়। এখানেই মমতা ব্যানার্জি সরকারের সাথে বাকিদের পার্থক্য, যে বাকি কেউ ওই গরিব বাচ্চাটা, সে হিন্দু হোক বা মুসলমান হোক, তার জন্য চিন্তা করেনি। মমতা ব্যানার্জির সরকার কন্যাশ্রী করলো, মমতাদির সরকার রূপশ্রী করলো, সবুজ সাথী সাইকেল দিল, স্বাস্থ্যসাথীর সুবিধে দিল। হিন্দু মুসলমান দেখে নয়, ধর্মের ভিত্তিতে নয়, মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে, যেটা বারবার করে বিজেপি চেষ্টা করবে হিন্দু মুসলমানে ভাঙার, বিজেপি চেষ্টা করবে হিন্দু ভোট কনসলিডেটেড করার, হুমায়ুন চেষ্টা করবে মুসলমান ভোট কনসলিডেট করার। কিন্তু বাংলার মানুষ আসলে গরিব মেহনতি শ্রমজীবী মানুষের ভোট, বাংলার মা বোনেদের ভোট কনসলিডেটেড হয়, সেটা হয় মমতাদির পক্ষে। বাংলায় যারা ক্ষমতা আছে তাদের প্রত্যেককে ক্ষমতাচ্যুত করারও হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, এখনো পর্যন্ত দেশের সরকার সব প্রোডাক্টের উপরে জিএসটি প্রায় লাগু করে দিয়েছে। এখনো যে গুটি কয় জিনিসের উপর জিএসটি লাগানো হয়নি, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বপ্ন দেখা। কেউ যদি দিনে দিবা স্বপ্ন দেখে বা জেগে ঘুমানোর স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে এখনো জিএসটি লাগে না। তো হুমায়ুন কবির দিবা স্বপ্ন দেখছেন, ওনার যেহেতু দিবা স্বপ্নে এখনো জিএসটি লাগায়নি সরকার, তাই জন্য যত খুশি স্বপ্ন দেখছেন দেখুন। আরশোলাও তো নিজেকে পাখি ভাবতে পারে, আরশোলারও ডানা রয়েছে, পাখিরও ডানা রয়েছে, কিন্তু তাই বলে কি আরশোলা পাখি হয়ে যায়? হয় না। কিন্তু মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছেন 1,60,000 মানুষ যদি হুমায়ুন কবিরকে ভোট দেন তাহলে
মুখ্যমন্ত্রীর সরকার তো তৃণমূল কংগ্রেসের সরকার চিৎপাত হয়ে যাবে। আগে নিজে মুর্শিদাবাদ লোকসভা জিততে পারে না, সে আবার 1 কোটি। বাজারে এখন খুব সস্তায় শীতকাল তো পালং শাক পাওয়া যায়, এক আটি পালং শাকের দাম এখন 5 টাকায় নেমে এসছে। আপনি শাকালাকে গিয়ে বলবেন একটা ক্যাশ মেমো দিন তো জিএসটি বিল সহ, শাকালা আপনাকে তাড়া করবে। 5 টাকার পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না, হুমায়ুন কবির ওই কত কোটি বললেন জানো, গুনতে পারবে না, হাতে গুলো করগুলো বলতে পারবে না কত সংখ্যা আছে, হাতের করগুলো বলতে পারবে না 1 কোটি না 1.5 কোটিতে কতগুলো সংখ্যা আছে, কতগুলো ডিজিট আছে। আমি বলছি তাহলে বর্তমানে দাঁড়িয়ে এই জনতা উন্নয়ন পার্টি কি তৃণমূল কংগ্রেসের কাছে একটু হলেও ভয়ের কারণ? কারণ সংখ্যালঘুদের একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আজও, তাদের কাছে বিকল্প হিসেবে বাংলার সংখ্যালঘুরা এইসব জনতা উন্নয়ন, গালভরা পার্টি, অমুক ভরা অমুক এসবে যাবে না। বাংলার সংখ্যালঘু সম্প্রদায়, আমরা সংখ্যাগুরু হিসেবে ভোট ভাবি না। বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের ভোট আমরা চাই এবং আমরা পাই। বাংলার সাধারণ মায়েদের ভোট, মেয়েদের ভোট, সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, সকলের ভোট আমরা চাই এবং অধিকাংশের ভোটই আমরা পাই। তাই বাংলায় চতুর্থবার মমতাদিকেই চাই। চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার গঠন নিশ্চিত। সেটা 215+ আসন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, যেহেতু গতবার 214 ছিল, তার থেকে একটা আসন বেশি হলেও আমরা পাবো। এবার সেটা 215টা 220 হবে না 25 হবে না 30 হবে না 50 হবে, তৃণমূলের লড়াই সেই দিকে।